হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গুড মর্নিং, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। লেটস রকের আবার একটা নতুন এপিসোড নিয়ে এলাম, আর আজকে শ্যুট করছি অপরচুনিটি ক্যাফে বালিগঞ্জ ব্রাঞ্চে। আজকে যে স্যারের সাথে আমি আড্ডা মারবো তিনি আর কেউ নেন, রাজ খান্ডেলওয়াল স্যার। স্যার, আপনার সাথে আমার বহু বছর আলাপ, মানে এখন একটু রেগুলার দেখা হয়েছে। তো স্যারকে পাওয়া যায় না, কিন্তু এখন আর খুব প্রেশারে ডেকে নিয়ে আসুন। কলকাতায় থাকলে আমার ইভেন্টসগুলোতে আসেন, ইনভলভ হওয়ার চেষ্টা করেন, ফিল করেন কী করছি আমিও মানে ওনাদের ব্লেসিংসটা আমার সাথে থাকলে আমার মনে হয় আমি সঠিকভাবে গ্রো করব। স্যার, আমি যেভাবে এগোচ্ছি বা যেভাবে কাজ করছি প্ল্যাটফর্মটা নিয়ে, আপনার কি মনে হয় যে আই এম ইন দ্য সঠিক রাইট? আমি আপনাকে সাধুবাদ জানাই যে আপনি সত্যিকারে কিছু এমন মানুষকে তুলে ধরছেন, সামনে নিয়ে আসেন, যারা সমাজের জন্যে, সমাজের সুস্থ মানসিকতার জন্যে অনেক কিছু কাজ করছে। আর আমি খুব ক্লোজলি আপনার ইভেন্টসগুলোকে আপনাকে ওয়াচ করি। আপনার সততা রয়েছে যে আমি কিছু একটা করি, এমন সব কিছু করতে পারবো না, সব কিছু মিটিয়ে দিতে পারবো না, ভালো করতে পারবো না, কিন্তু যতটা পারবো সেটা ভালো করে করবো না কেন, এই জন্যে আপনাকে সাধুবাদ জানাই। আর রইল কাজগুলোর মধ্যে আপনি যেগুলো করছেন, আপনার দুর্গা সম্মান বলুন, আপনার শক্তি সম্মান বলুন, আপনার স্টার্টআপ বলুন, এগুলো সবই কতটা প্রয়োজন একটা মানুষ যদি নিচে ওই অবধি না পৌঁছয় ঠিক বলতে পারবো না। স্যার, এই যে আমরা যেখানে আজকে বসে আছি, ওরা এই বছরই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছে, তো ব্র্যান্ডটা। ভেরি গুড। এবং এই পুরো ক্যাফেটা স্পেশাল বাচ্চাদের ওরা চালাচ্ছে। সো ওই জন্য আমার মনে হলো এই টক শোগুলো স্পেশাল বাচ্চাদেরকে যাদের ঘরে আছে বা যাদের দায়িত্বে আছে, তারা এই ব্যথাটা খুব ভালো করে বোঝে। এটা কিন্তু সাধারণ মানুষ খুব একটা বোঝে না, দেখা যায় না, সেই জন্য ওরা বুঝতেও চায় না। আমি আপনাকে জানি, আমার একজন বন্ধুর কন্যার অটিজম চাইল্ড রয়েছে, অ্যান্ড তার কী কষ্ট, অথচ ভদ্রমেয়েরা কিন্তু ফুল অফ লাইফ, ফুল অফ কিছু করতে চান, ভালো ব্যবসা করছেন, সব কিছু করছেন, কিন্তু ওই বাচ্চাটার সময় না একদম চোখে জল চলে আসে। কিন্তু এখন আস্তে ও নিজেই একটা সেন্টার তৈরি করছে বড় করে, আপনি পরে শুনবেন, উপশম বলে, আর খুব ভালো কাজ হচ্ছে ওটা নিয়ে। তো আমি যারা স্পেশাল চাইল্ড তাদের জন্যে দয়ার পাত্র নয়, ওরা হচ্ছে, আপনি যদি অপরচুনিটি সঠিক দেওয়া হয়, ওরা অনেকটা এগিয়ে যেতে পারে। আর সমাজে আপনারা সবাইকে যদি সুযোগ করে দেন, কেউ কারো ভরসায় নেই, ঠাকুর যাদের পাঠিয়েছেন ঠিক ওদের পথ করে দেবেন, এটা আমার বিশ্বাস। স্যার, আপনি নিজে একটা লেগেসি অফ ব্র্যান্ডকে নিয়ে চলেন, ধন্বন্তরি। এই ব্র্যান্ডটার একটা মেডিকেল ব্যাকড্রপ আছে, একটা স্টোরি আছে। হাউ ইট হ্যাজ স্টার্টেড অ্যান্ড হাউ ইট ইজ গোয়িং। এখন এটা কিন্তু একটা, আপনি শুনলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগে তো আই ওয়াজ সার্ভিং উইথ দ্য ক্যালকাটা হসপিটাল, CMRI। তো ওখান থেকে করতে আমি কাজ শিখে আমার মনে হলো যে আমরা একটা কিছু নিজেরা করতে পারি। কিন্তু যা হয়, একটা নিম্নবিত্ত পরিবারে 4 জন ভাই বোন, মা বাবা এরা চাকরি করে সংসার চালাচ্ছেন, তাদের মধ্যেই হঠাৎ করে একজন বাচ্চা বলছে আমি ব্যবসা করবো। এটা হয় নাকি? আরে তুই তো ভালো চাকরি করছিস,
বিড়ালের চাকরি করছিস, সেটাও চাকরি, তোর মাথা খারাপ হয়েছে, তুই ব্যবসা করবি? বাড়িতে বলতে পারবো না, 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 প্রশ্ন ওঠে না, এটা চাকরি। আর তোমার বয়স মাত্র এখন 24-25, আর তুমি এখন একটা নতুন চাকরি পেয়েছো বিড়লার, তুমি ছেড়ে দেবে? 5-6 বছর চাকরি হয়েছে, এখন তোমার এটা ছাড়া যাবে না, এটা তোমার ব্যবসা করা যাবে না। বললাম না, আমার করার ইচ্ছে আছে, আমার তাই কোনো পয়সা নেই। আমি জানি আর মা বাবা এখন নেই, ওরা হয়তো এই ভয়ে, আতঙ্কে, এই সন্দেহ মাথায় দিয়ে যদি চাকরি ছেড়ে দেয়, ব্যবসাটা না চলে, তাহলে কী হবে? এইটা বুঝতে গিয়ে ওরা এটা ধরেনি যে আমার সন্তানের একটা ইচ্ছে আছে যে ব্যবসাটা কী করে ভালোভাবে করা যায়। কিন্তু আই ওয়াজ ব্লেসড, ঠাকুরের আশীর্বাদে আমার সঙ্গে যারা বন্ধুবান্ধব ছিলেন, আমার চাকরিতে করছেন যখন তারা বলছে তুই কর না, চিন্তা করছিস কেন? না পয়সা নেই রে, বলছে দরকার লাগলে আমরা পিএফ লোন তুলে তোকে দিয়ে দেবো। আমার এরকম বন্ধু পাওয়া আমার বলতে লজ্জা নেই আজ 42 বছর পরে যে আমার বন্ধুরা আমাকে পিএফ লোন তুলে 9 জন টাকা তুলে দিয়েছে, বলছে তুই কাজ করে নে, কিছু তোর হয়ে যাবে। জানি আপনাদের রিলেশনটা আছে স্যার? খুব ভালো লেগেছে। ও আসলে রিটায়ার হয়ে গেছে, অবশ্য রিটায়ার হয়ে গেছে। আমি চাকরি করতাম ওখানে, আমি চাকরি করে 10 বছর আগে চাকরি আমার হয়ে গেছে। আমি 68, আমি 58 তো রিটায়ার করে যেতাম। কিন্তু ওরা সব এখনও, আমি ভাবি যে কী করে একটা জিনিস, ঠাকুরের ইচ্ছা থাকে, আপনার সততা থাকে, আপনার প্যাশন থাকে, পারবো, আর সঠিক টাইমে আপনাদের সঠিক মানুষ মিলে যায়, তখন তো ঠিক সব লাইনে চলে আসে। অতএব ওরা ব্যাপারটা যে আপনার ফোকাসটা থাকতে হবে যে না, কষ্ট করে আমি জায়গাও পেয়ে গেছি। একজন আমার জীবনের শ্রদ্ধেয় মানুষ চলে গেছে, মারা গেছেন, সুব্রত পাত্র নবীশ, সে স্টেটসম্যানের চিফ ফটোগ্রাফার ছিলেন। ও বলতো জায়গাটা নিয়ে নেয়, জায়গাটা নিয়ে নিয়ে স্যার মধ্যে পয়সা নেই স্যার, এখন তো করতে দিল এই গালপুরে, আচ্ছা, ক্যালকাটা হসপিটালে উল্টো দিকে একটা শাড়ি ছাপানোর জায়গা ছিল। আমি বললাম স্যার এটা আমার আর ওষুধ দোকানে করতে লাগবে, তুমি নিয়ে নাও। স্যার পয়সা নেই আমার কাছে, বলে পয়সা দিতে হবে, তুমি করো। কেন বলতে গেলেন, কেন, কী ব্যাপার? তারপর উনি তো বেঁচেছিলেন বহু বছর। আমি স্যার আমি আপনাকে কি দিলাম না, তুই ভালো করে কর, ভালো করে কর। বিশ্বাস করুন, দোকানটা 1 বছরের মধ্যে বম। আমি 3 বছরের মাথায় সেকেন্ড শপ করলাম। তারপর তো এখন আমার 3 স্টার স্টোর, যেখানে 1.5 লক্ষ মানুষ প্রতি মাসে সশরীরে ফিজিক্যালি আসে ওষুধ কিনতে। একটাই বিশ্বাস, ধন্বন্তরী আছে, ধন্বন্তরী মানেই ভরসা। এখানে ওষুধ কিনলে জাল ওষুধ পাবো না, সঠিক ওষুধ পাবো, ডিসকাউন্টও পাবো, সার্ভিস পাবো, হাসি মুখে এরা কাজ। স্যার এই যে আপনার একটা কিছু করে দেখানো, মানে এটাও একসময় স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের মতন স্টার্ট আপ, তখন তো এগুলো অতটা হয়তো সচল ছিল না স্টার্ট আপ। না না না, টাটা ওয়ার্ড না হয় এখন উঠে এসছে। আমি আপনাকে বলুন, সব সময় মানুষ যারা একটু অন্যভাবে জীবনে দাঁড়াতে চায়, তারা চেষ্টা করে। হ্যাঁ, তাদের মধ্যে 100 স্টার্টারের মধ্যে 10টা তো সাকসেসফুল হয়, 9টা তো ফেল হয়। তাহলে কি মানুষ চেষ্টা করবে না? চেষ্টাও করে। হ্যাঁ, এইবার ওই চেষ্টার মধ্যে কতটা আপনার সব কিছু সঠিক বসবে, এটা বোঝা মুশকিল থাকে। তবে হ্যাঁ, আপনি ওই লেগে থাকেন যদি, একবার হবেই কাজটা। তো স্যার এই যে অন্য অনেক ব্র্যান্ড আছে, মেডিসিনের শপ রয়েছে, ধন্বন্তরীকে আপনি সবার থেকে আলাদা ভিশনটা কীভাবে তৈরি, মানে এর আদর্শটা কি? আমার প্রথম দিন থেকে বিশ্বাস ছিল যে মানুষ ওষুধ দোকানে যখন কিনতে যায়, ও কী দেখে সবার আগে? ও তো কষ্টতে আছে, ও তো কনফিউশনে রয়েছে, ওষুধ কিনতে হবে, কত দাম হবে যাই না, এই ওষুধটা খেলে ঠিক হবে কিনা যাই না, ডাক্তার লিখে দিয়েছে, এখন তো কিনতে হবে, কোনো রকম কষ্ট করে পছন্দ করে ওষুধ দোকানে যায়। তাকে যদি সঠিকভাবে গাইড করে একটু হাসি মুখে কথা বলা যায়, বুঝিয়ে দেওয়া যায়, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, আপনি ওষুধ নিয়ে যান। এই যে হিউম্যান হ্যান্ডলিংটা, আপনি যদি কোনোদিন ধন্বন্তরী দোকানে ভিজিট করেন, বুঝবেন কেন আমরা আলাদা। আমরা এই জন্যই আলাদা, পয়সা দিয়ে ওষুধ তো সব দোকানেই পাওয়া যাবে, ডিসকাউন্ট তো সবাই দিচ্ছে এখন। ধন্বন্তরী কেন? না, ধন্বন্তরী যাওয়ার মানে হচ্ছে যে ওরা অ্যাটলিস্ট বুঝে কথা বলে। স্যার ধরুন আমি, আপনাদের ভ্যাকেন্সি লাগবে কিছু মানুষ, আমি জয়েন করতে চাইলাম, আমি জয়েন করলাম, আপনার কি এই টিমটাকে আলাদা কোনো স্কেল আপ বা কোনো বুলিং? একদম আপনাকে বলি, আমরা এখন 30টা হয়েছে, আগামী 24 মাসে আরও 20খানা ওষুধ দোকান আমার আসছে, ধন্বন্তরী আসছে, কাজকর্ম চলছে ওখানে। কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে গেলে মানুষের অভাব। আমি সব জানতাম, মানুষ দরকার নেই আমার। আমি চাইছি প্লেন বিকম বিএসসি ফ্রেশ ছেলে, গ্র্যাজুয়েট, একটু কম্পিউটার জ্ঞান থাকবে, আর যদি আমার কাছে আসে আমি 6 মাসে গ্যারেন্টি সহ তা তৈরি করবো। 12 মাস লোক লাগে আমার,
কিন্তু আমার আমার লোকের মধ্যে শুধু একটাই জিনিস দেখি, তার কতটা সততা রয়েছে, কতটা তার খিদে রয়েছে পেটে কাজ করার জন্য। তাতেই হয়। তাহলে শেখাই, আমার কাছে 300 লোক কাজ করছে এখন, 300 লোক কাজ করছে। তো এই যে উইংগুলো আপনারা খুলছে, এটা কি অনলি কলকাতা বেস না? কলকাতা হুগলি রয়েছে, কিন্তু এবার আমরা আরও একটু এগোবো আমরা। আমাদের এখন কালকেই শোরুমগুলো দেখে এলাম। আমি হরিপাল, শেওড়াফুলি, ওই দোকান স্যার এই ধরুন শহরে অনেক কম্পিটিশন আছে, অনেক দোকান আছে, কিন্তু মফস্বলে একটা জায়গা থেকে একটা মেডিকেল শপ পাওয়া প্রপার, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি আপনি যেটা ভাবছেন, আমার কাছে এখন যারা মফস্বল আপনি বলছেন বা শাহবাব বলছেন, তারা আরও বেশি জাগরুক, আরও বেশি ভালো ওষুধ চায়, আরও ভালো সার্ভিস ডিমান্ড করছে। এটা ভালো জিনিস। হ্যাঁ, ওখানে আমাদের একটু কম্পিটিশন কম, ওষুধ দোকান কম, কিন্তু আমার সঙ্গেই অপোলো গ্রুপ জন্মায়। আমরা 84-এ জন্মাই, আর অপোলো গ্রুপ অল ইন্ডিয়া 84-এ জন্মায়। ধন্বন্তরীকে যখন আমি কনসিভ করেছিলাম যে এটা একটা এমন ওষুধ দোকান যেখানে মানুষ যাবে, আমরা হাসি মুখে বলবো, কী লাগবে আপনার বলুন। বয়স্ক লোক, কনফিউজ লোক, কষ্ট হয়ে যখন আমার কাছে আসছে, হাসি মুখে আগে কথা বলা। তার এক্সপিরিয়েন্স যখন ওষুধ কিনে বাড়ি ফিরে যাবে, ওটা এক্সপিরিয়েন্স থাকবে না, কিছু হলেও দেশে কথা বলা যাবে। কেননা এখনও আমার কাছে ওষুধ দোকানে আমার যে বাসিদি যে এলো, কি রিক্সায় এলো কি হেঁটে এলো, আমার কাছে সবাই সমান। আমার কাছে বর্ষা সবাই একই দেবে, তাকে আমি সঠিকভাবে সার্ভিস দেবো না কেন? এইটাই আমাদেরকে একটু আলাদা করে তৈরি করেছে। এই জন্য আজকে মানুষ হাসতে হাসতে বলে, ধন্বন্তরী বাংলার গর্ব, বাঙালির আশা। অ্যান্ড পরে ধন্বন্তরী থাকতে, ধন্বন্তরী মানেই ভরসা। চিন্তা নেই, অ্যাটলিস্ট ভুলভাল ওষুধ দেবে না ওরা। আর কিছু বললে ওরা যদি ওষুধ কাজে না লাগে, ওরা ফেরতও নিয়ে নেয়। কোথায় ফেলবো আমি? পয়সা দিয়ে কিনেছি, আমাদের খাটনির পয়সা। অনেক সময় কিন্তু লিগালি, আইনত আমাদের বলা যখন ওষুধ একবার যদি বিক্রি হয়ে যায়, আবার দরজার বাইরে চলে যায়, ফেরত নেওয়ার কথা নয়। স্পেশালি ফ্রিজের আইটেম তো নয়, কিন্তু স্টিল আমরা চেষ্টা করি অনেক কী করে সাপোর্ট দেবো। আমার কাছে আজ 42 বছর ভরসা করে বসে আছে। স্যার এই যে এবার একটু ফ্যামিলির দিকে যদি যাই, যে আপনার সাথে একটু ফ্যামিলি কিভাবে সাপোর্ট সিস্টেম হয়েছে এবং আপনার সাথে আপনার ছেলেরাও কিভাবে অ্যাসোসিয়েট? আমি তো সত্যি কথা বলতে গেলে যখন চাকরি করছিলাম, আমার মা বাবা ছিলেন, বিয়ে হলো, বউ আমার হাউসওয়াইফ স্ট্রংলি সাপোর্ট দিয়েছে আমাকে বাড়ির দিকটা থেকে, মা বাবাকে সামলানো, বাচ্চাদের সামলানো, বা দুটো সন্তান, দুটোই ছেলে। একজন ডক্টর, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অ্যাপোলোতে কাজ করে। ও অলরেডি এমডি ডিএনবি করে জাপান থেকে ফিরে এসে এখন জয়েন করেছে মহেশ গোয়েনকাকে। অ্যাপোলো ক্যালকাটা জয়েন করেছে। আর ছোটো ছেলেটা সিঙ্গাপুরে ছিল, লেখাপড়া করছিল। তাই কোনোরকম আমি বললাম, তুই এখানে চাকরি করে কী পাবি? না, আমি লাখ 10 টাকা বছরে পেয়ে যাবো এখানে। কোনো ব্যাপার না, তুই আমার কাছে তুই 15 লাখ টাকা নেই। তাকে আমি কেন, যে নিজের সন্তানকে হাতের কাছে পাওয়া। আমার অনেক সময় বাচ্চারা ভালো চাকরি করছে না, দরকার নেই, কিন্তু তাদের মধ্যে যে আরও কিছু আছে কি না, বিশ্বাস করুন এখন আমার চেয়েও বেশি স্পিডে ও ধন্বন্তরীকে বড় করার চেষ্টা করছে। এই যে আনন্দ, আমার সন্তান আমার চেয়ে এগিয়ে যাক, আর কি এর চেয়ে বেশি আনন্দ কি? মানে এইটা তো আপনি ওদেরকে জার্নিটা ট্রান্সফরমেশনটা করে দিয়েছেন। এই যে যারা সাকসেসফুল লিডার জীবনে হয়, তারা কিন্তু একটাই প্ল্যানিং করে যে আমার জিনিসটা, আমার লিগেসিটা সঠিক ঠিকভাবে আরও এগোবে কী করে, যদি মানুষ তৈরি না করি। এ সন্তান হোক, ভালো ম্যানেজার হোক, ভালো গুড হোক। আমার কাছে হাসবেন একজন স্টাফ 84-এ আমার কাছে এসেছিল, 400 টাকা মাইনে পেত। সে এসছে, এখন তার মাইনে হয়েছে 45,000 টাকা মতো, 45,000 রুপিস। তার বিয়ে হলো, তার সন্তান হলো, তার সন্তান গ্র্যাজুয়েট হলো, আর সন্তান আমার কাছে কাজ করছে 8 বছর ধরে এখন। তো এই যে না ভালো আছে, ভালো জায়গায় আছে। এই এক্সটেন্ডেড পরিবারটা কতজনের এখন? 300। 300 লোক। মানে 300 লোক তো না, তার সাথে তাদেরও এক্সটেনশন গোডাউন। 300 ফ্যামিলি। তো ইটস আ ব্র্যান্ড যার ভ্যালুয়েশন এখন 300 নয় শুধু। আমি গর্ব করি না, ঠাকুর আমাকে আরও কিছু দিক, আরও যেন করতে পারি। আজকে যদি 100 বেডের হসপিটাল করতে পারি, আজকে যদি আমি একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারি, 4টে আরও ইচ্ছে আছে, এখানে একদম কম দামে, সঠিক দামে, সঠিক বেস্ট ভ্যালিউ অফ আর মানি সার্ভিস দিতে পারি, মাথায় আছে, এগুলো প্ল্যান করছি আমরা। ধরুন এই প্ল্যানিংটা ছিল বলেই একদিন রিস্ক নিয়েছিলেন, রিস্ক নিয়ে আজকে ধন্বন্তরী দাঁড়িয়েছে। এবং এই যে প্ল্যানিংগুলো আপনি আজকে বলছেন, এই ভিডিওর যারা দেখবে, এই লেটস টক এপিসোডটা দেখবে,
হয়তো দেখবে এটা কয়েক মাস বা 1 বছর 2 বছরের মধ্যে এটাও সাকসেস হয়ে গেছে। সো স্যার হাউ ওয়াজ দ্য জার্নি? এটা কতটা টাফ লড়াই ছিল আপনার? তা দেখুন, একটা জিনিসকে নতুন দাঁড় করানো, ওটাকে তৈরি করা ঠিক মায়ের মতন। মা যখন কনসিভ করে একটা বাচ্চাকে 8 মাস 9 মাস ধরে ভাবে আমি কনসিভ করেছি, এটা সুস্থ থাকবে তো, ভালো হবে তো। জন্মে গেল, জন্মানোর পরে ভাবে এটা এই জন্য শরীর খারাপ না করে, সর্দি কাশি না হয়, জ্বর না হয়, সব রকম ঝাড়ঝাপড়া থেকে বাঁচাবার চেষ্টা করে। নতুন ব্যবসাকে দাঁড় করাতে গেলে আপনাকে টোটালি ফোকাস 100% কেয়ার নিয়ে, শুধু রুল বুকসে যা লেখা আছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আর ইনস্টাগ্রাম পড়লে দেখলে হবে না। আপনাকে স্পেসিফিক আপনার ব্যবসাটাকে টেলার মেড করে আপনাকে বাঁচাতে হবে, বাড়াতে হবে আর এগোতে হবে। স্যার এই এপিসোডটা শেষ করব তার একটা আগে আমার তো স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড যেটা করেছিলাম স্টার্টআপ ব্র্যান্ডসের নিয়ে, ওটা নেক্সট ইয়ারও আসছে। তো যে সমস্ত মানে স্টার্টআপরা কাজ করছে, ধরুন আপনি নিজেও একটা স্টার্টআপ পেজ শুরু করেছিলেন কিনা, অনেকে তৈরি করছে হয়তো দিশাটা ঠিক নেই, বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে লোকাচ্ছি না, আমার খুব ইচ্ছে যদি সঠিক স্টার্ট আপ হয় 10-50 লাখ টাকা লাভ আমার ইচ্ছে আছে। কিন্তু আমাকে বুঝতে হবে আমাকে আগে যে এরা সাবজেক্টটা কী আছে, সাস্টেন করা করার কতটা সাস্টেন করার কতটা হিম্মত আছে, কতটা প্যাশন রয়েছে, কতটা ফায়ার ইন দ্য বেরি রয়েছে। পয়সা সহজে, ব্যবসা সহজে করা যায় না। ও টাকা তুললাম বাজার থেকে, মস্তি করে উড়িয়ে দিলাম, স্যার কী করবো, কাজ করেছিলাম, উঠলো না, তা নয়। আর সব না করে তুমি রিয়েলিস্টিকলি কতটা ইনভলভ বলে দিই, বেঙ্গল এন্টারপ্রেনিয়র বলে একটা স্টার্ট আপ গ্রুপ রয়েছে যেখানে 1,000-1,200 বাচ্চারা স্টার্ট আপ মিট করে, মান্থলি মিট। আমি ওখানে যাই, এবার টক দিতে গিয়েছিলাম, এত খুশি হলাম বাচ্চাদের দেখে, নানা রকম ওরা নিয়ে এসছে। আমি শুধু ওকে আমি দেখলাম তাদের মধ্যে কিন্তু 70-80% কিন্তু লাইট হার্টেড, মাওয়া পয়সা খরচা করে কোনো রকম স্টার্ট আপ করছি, স্টার্ট আপ ফ্লুকে ঢুকে হ্যাঁ, তা হয় না। কিন্তু একজন কিন্তু সিরিয়াস আছে, আর একদিন যেন আমার সাথে কথা চলছে, আমার কত লাগবে বলো, স্যার আমাকে 10 লাখ টাকা দিলে হয়ে যাবে। আমরা শরীর আমাকে দেখাও তোমার 3 বছরের ব্যালেন্সিট নিয়ে আসুন, আমাকে কনভিন্স করুন, দেখা যাক। স্যার যারা সঠিক স্টার্টআপ তাদের উদ্দেশ্যে কি পিচিং মানে কি বলতে চান? আপনারা আপনি কি করতে যাচ্ছেন, ঠিক আপনার স্টার্ট আপকে ঠিক মা যখন নতুন বাচ্চাকে জন্ম দেওয়ার পরে কভার করে রাখে, ঠান্ডা না লেগে যায়, গরম না লেগে যায়, তার বমি না হয়ে যায়, তার পেট খারাপ না হয়ে যায়, তার কী করে প্রোডাক্টটাকে সেভ করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে। আর আপনি নিজে অ্যাজ এ এন্টারপ্রেনিয়র নয়, অ্যাজ এ কাস্টমার ভাবুন। আমি যদি কাস্টমার হতাম আমি এরকম ভাবে ভাবতাম, আমি এই বলতাম, আমি এটাকে আশা করতাম, এটা তো নেই, কেন হবে তাহলে? তখনই দেখবেন আপনি জানা পাতে পারবেন, আপনি হাসবেন। আমি বড় কথা বলছি, আমি সারা 5টা পুরো পৃথিবীর 5টা কন্টিনেন্ট আমার ঘোরা, অল 5 কন্টিনেন্টস আই হ্যাভ কাভার্ড। আমি যেখানেই যাই না কেন, আমি যদি নিউ ইয়র্ক সিটিতে থাকি, আমি রাস্তায় হেঁটে একটা ফার্মেসিতে ঢুকে যাই, ফার্মেসিতে ঢুকে গিয়ে দেখি কী কেনা যায়, একটা আইটেম কিনবো, কী করে সাজিয়েছে দেখলাম, কি কতক্ষণ বিল করতে লাগলো, কী করে প্যাকিং করে দিল, এই যে শেখাটা। আজকে আমি ওই লেভেলে যাব না কেন? আমাকে আপনার খিদেটা সারা জীবন থাকা উচিত, তখন গিয়ে ব্যবসাটাকে বড় করা যায়। একবার হয়ে গেল, আমার হয়ে গেল তা নয়, এটা লিগেসি হোক। আমার পরে অনেক চাপ, ধন্বন্তরীর নামটা অনেক স্ট্রং, আমার পরে অনেকগুলো ব্র্যান্ড, অ্যাপোলো বলুন, আপনার নেটমেডস বলুন, আপনার মেড প্লাস বলুন, ফ্র্যাঙ্করস বলুন, তারা ভালো কাজ করছে, সবাই আরও ভালো হোক, আরও কম্পিটিশন বাড়ুক, আরও সার্ভিস ডিমান্ড কাস্টমার করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার হিউম্যান টাচ যে থাকবে, তার নিজেরও কষ্ট হবে না আর কাস্টমার খুশি হবে। আমার কাছে চ্যালেঞ্জ ছিল, বাবা বললেন তুই চাকরি ছেড়ে কাজ করছিস, তোর চাকরিটাও যাবে, এটাও যাবে, আমাদের কিছু বলার নেই। খুব 2 বছর আমাদের কথা বলেনি ওরা, যেটা বিড়লার চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে নামছে নতুন। আর আমাদের টিপিক্যাল কনজারভেটিভ মারवाड़ी ফ্যামিলি, আমরা ব্রাহ্মণ ফ্যামিলি, हम मुझे बंगाली का साथ में काम करेगा, नहीं हम लोग का भाषा भाषी नहीं है, এসব চিন্তা করছো কেন? আমি তো মানুষের সঙ্গে মিশি। আজকে আমার ঘরে প্রথমে আনন্দবাজার পত্রিকা, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, তারপরে আমার টেলিগ্রাফ আসে। আর আমি প্রথম আনন্দবাজার পড়ে যা আনন্দ পাই আর ফিডব্যাক পাই, পুরো সারাদিনের মশলা পাই। আপনি যদি যেখানে থাকছেন সেখানকার যদি আপনার ফ্লেভার না থাকে আপনার ভিতরে, আপনি আনন্দ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কথা খুব হাসি মুখে হ্যাপিলি বললেন। তো উই মাস্ট ফলো দোজ থিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস এপিসোড। যারা অরিজিৎ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ, আর যারা করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। ভালো জিনিসকে স্প্রেড করুন,
জীবনে পজিটিভ জিনিসকে স্প্রেড করলে পজিটিভ জিনিস আপনাকেও কানেক্ট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে লেটস টকের নেক্সট এপিসোডে। টাটা। থ্যাংক ইউ স্যার।